শুরুতে যে খবর আমরা নজর রাখবো, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ জঙ্গি। আবাসনের জিম থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদের। শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল জৈশ জঙ্গি হামিদের। হামিদ জৈশের সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য, লিঙ্কম্যান হিসেবে কাজ করতো এই হামিদ। রাজারহাটে থাকতো হামিদ মন্ডল। এসটিএফ এর হাতে গ্রেফতার। ভারতের বিরুদ্ধে মডিউল সাজ্জাদ ভাট্টি গ্যাং, যাদের কাজই হচ্ছে ভারতের নাশকতা ছড়ানো। এই জৈশে মোহাম্মদেরই অঙ্গ হচ্ছে এই হামিদ মন্ডল। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষেছিল। বর্তমানে লুকিয়ে বসেছিল বিলাসবহুল আবাসন, সেই আবাসনে লুকিয়ে বসেছিল এই হামিদ। শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল তার গতিবিধি সংক্রান্ত যাবতীয় তথ্য এই জঙ্গির ফোনে পাওয়া গিয়েছে। অর্থাৎ কোথায় যাচ্ছেন শুভেন্দু অধিকারী, কি করছেন শুভেন্দু অধিকারী, প্রতিটা তথ্য জোগাড় করছিল হামিদ মন্ডল। অপেক্ষা ছিল সুযোগের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, বর্ধমান থেকে গ্রেফতার জৈশ জঙ্গি হামিদ মন্ডল। তাকে গ্রেফতার করা হয়েছে ওই আবাসনের জিম থেকে। সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের অংশ ছিল এই হামিদ মন্ডল। কি সাজ্জাদ ভাট্টি গ্যাং? পাকিস্তানে কুখ্যাত অপরাধী চক্র এই সাজ্জাদ ভাট্টি গ্যাং। গ্যাংয়ের মাথার নাম সাজ্জাদ ভাট্টি। কাজ কি? কাজ শুধুই ভারত বিরোধী কার্যকলাপ, ভারত বিরোধিতার মডিউল হিসেবে কাজ করে এই সাজ্জাদ ভাট্টি গ্যাং। গ্যাংয়ের মাথায় আইএসআই এর হাত। নাশকতা ছড়াতে আইএসআই এর হাতিয়ার, টাকার প্রলোভন দেখিয়ে জঙ্গি নিয়োগ, সোশ্যাল মিডিয়ায় জাল বিস্তার করত এবং ভারতীয় যুবকদের মগজ ধোলাইয়ের চেষ্টা হতো। এই সাজ্জাদ ভাট্টি গ্যাং মগজ ধোলাইয়ের চেষ্টা করত ভারতীয় যুবকদের। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষেছিল এই সাজ্জাদ ভাট্টি গ্যাং। সেই গ্যাংয়েরই অংশ হচ্ছে হামিদ মন্ডল। আরো একবার জানিয়ে রাখতে চাইবো আপনাদেরকে, বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ জঙ্গি হামিদ মন্ডলকে। আবাসনের জিম থেকে গ্রেফতার করা হয়েছে জৈশ জঙ্গি হামিদ মন্ডলকে। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদের। এই আবাসন বর্ধমানের রেনেসা আবাসন, একেবারে জাতীয় সড়কের ঠিক পাশে রেনেসা আবাসন। এখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ। আমি চলে যাবো সরাসরি সন্তোষের কাছে। সন্তোষ, আদৌ প্রতিবেশীরা, এলাকার মানুষ, দালাল কেউ টের পেয়েছিল এই হামিদ মন্ডল আদতে জৈশ জঙ্গি? দেখো, এই যে জাহির মন্ডল এবং বাপন মন্ডল এবং আহমেদ মন্ডল, এই যে পরপর যে তিনটে নাম বলছি, এর কিন্তু একাধিক জায়গায় একাধিক নাম। তার কারণ যে তাদের পরিবারের মধ্যে কিন্তু একই নামের তিনজন ব্যক্তি এখানে কিন্তু যে নাম বারবার করে পরিবর্তন। এবং যে বাপন মন্ডল, তার ভাইয়ের বাড়ি, এই হচ্ছে তার ভাইয়ের বাড়ি এবং এই বাড়িতেই তার ভাই থাকতেন বাপন মন্ডল। এবং এখান থেকেই কিন্তু বর্ধমানে যে রেনেসা টাউনশিপ, সেই বাড়ির যে ঠিকানা, সেই ঠিকানায় কিন্তু একটি বাড়ি কিন্তু ভাড়া নেওয়া হয় এবং সেই বাড়িতেই তারা থাকতেন। পরিবারের 4 জন সেই বাড়িতে থাকতেন। এবং যেটা জানা যাচ্ছে যে হাওড়াতে কিন্তু সিটি মার্কেট, সেই সিটি মার্কেটে তাদের জামার যে কিউআর কোড লাগানো হয়, সেই কোডের কিন্তু কারখানা রয়েছে এবং সেখানেই তারা থাকতেন, কাজ করতেন এবং এইখান থেকে বর্ধমান থেকে কিন্তু যাতায়াত করতেন। এই কিউআর কোড যে ব্যবহার, ওখানে যে কারখানা ছিল, সেইখানে যদি তাদের কারখানা থাকে, তাহলে বর্ধমানের রেনেসার মতন জায়গায় কেন তাদের বাড়ি ভাড়া নিতে হলো, এটা একটা প্রশ্ন। এবং বাড়ি ভাড়া এখানে নিয়ে এইখান থেকে কিন্তু রোজই যাতায়াত করতেন। এখানে যারা এখানকার যারা বাসিন্দারা, তারাও বলছেন যে তাদের যদি হাওড়াতে ব্যবসা থাকে, তাহলে এখানে কেন তারা বিল্ডিং ভাড়া নিলেন, এটা যেরকম প্রশ্ন। এবং তার পাশাপাশি এখানে যে তার যে পরিবারের যে বাপন মন্ডল, তার যে ভাই, সেই ভাইয়ের ছবিটা দেখাবো, তার ভাইয়ের কিন্তু বাড়ি এই রেনেসার ভিতরে কিন্তু তার বাড়ি রয়েছে। এবং তারা যেই বাড়িটি ভাড়া নিয়েছিলেন, সেই বাড়িটাও কিন্তু একদম রোড কানেক্টেড বাড়ি। এবং এখান থেকে কিন্তু জানা যাচ্ছে যে ছেলে সোহেল মন্ডল, এ কিন্তু এই বাড়িতে সোহেল মন্ডল নামে ছিলেন এবং এই যে বাড়ি, এই বাড়িতে কিন্তু বাপন মন্ডল নামে ছিলেন। এবং এই যে একাধিক নাম, এবং তার পাশাপাশি কিন্তু সবসময় কম্পিউটার, ল্যাপটপ নিয়ে কিন্তু এখানে পড়ে থাকতেন। এবং কলকাতায় বেশি সিটি মার্কেট যে এলাকা, সেখানে এসে বেশি থাকতেন এবং সেখানেই তার যে কারখানা, সেই কারখানায় থাকতেন। 2 ভাই এবং বাবা প্রত্যেকেই কিন্তু এই ব্যবসার সঙ্গে যুক্ত। এবং কিউআর কোড, জামাতে যে কিউআর কোড যেটা বলছিলাম, যে সেই কিউআর কোডের যে কারখানা, সেখানে নিজেদের কিন্তু কারখানা রয়েছে, সেখানে তারা কারখানায় থাকতেন এবং এইখান থেকে বর্ধমানে বাড়ি যাতায়াত করতেন। এবং এসটিএফ এর আধিকারিকরা তাকে কিন্তু গতকাল রাতে তার বাড়িতে হানা দেয়। হানা দেওয়ার পরে তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করে বর্ধমান আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবেন। যে কেন তারা এই
বর্ধমানের রেনেসার মতন টাউনশিপে এলাকায় তারা বাড়ি ভাড়া নিয়েছিলেন এবং রোড কানেক্টেড জায়গাতে কেন ভাড়া নিয়েছিলেন এবং এইখানে বাড়ির থেকে কিন্তু বেশ কিছু ডিজিটাল যে এভিডেন্স সেইগুলোকে কিন্তু পুলিশ ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করেছে। ল্যাপটপ, ডেস্কটপ এবং হার্ড ডিস্ক এই সমস্ত কিছু কিন্তু বাড়ির থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তার যে আলমারিতে কিন্তু বেশ কিছু তথ্য ছিল সেগুলোও কিন্তু এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। এবং তার যে ভাইয়ের বাড়ি, তার ভাইয়ের বাড়িতে কিন্তু এখন বন্ধ রয়েছে, ভাইয়ের বাড়িতে কিন্তু এখন কেউ নেই। কারণ এর আগেই আমরা ভাইয়ের বাড়িতে এসেছিলাম যে বাড়ি থেকেও আছে নাকি জানার জন্য। বাড়ি কিন্তু দরজা চাবি কিন্তু চাবি দেওয়া আছে। কেউ আছেন বাড়িতে? দেখুন এই বাড়ির কিন্তু গেট, এই সামনের গেটটা খোলা থাকলো, ভিতরে যে গেট রয়েছে সেই গেট কিন্তু চাবি দেওয়া। কিন্তু প্রত্যেকটি বাড়িতেই কিন্তু সিসিটিভিতে মোড়া রয়েছে, গোটা বাড়ি কিন্তু সিসিটিভি দেওয়া রয়েছে, সিসিটিভিতে মোড়া এবং প্রত্যেকটা বাড়ি কিন্তু রোড কানেক্টেড, একদম রোডের সামনে বাড়ি। আর ইতিমধ্যে তদন্তকারী যারা আধিকারিকরা তারাও কিন্তু এই বাড়িতে আসবেন এবং এই বাড়িতে তার ভাই থাকতেন, তার ভাই কিন্তু এই বাড়িটি ভাড়া নেওয়ার জন্য, এখানকার যিনি ব্রোকারি করেছিলেন এই ঘরটির জন্য, মাসে কিন্তু 15,000 টাকা ভাড়াতে ছিলেন, এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন। আর এই বাড়িতে ভাড়া কিন্তু 3 মাস এই বাড়িটি ভাড়া নিয়েছেন এবং ভাড়া নেওয়ার পরে এখান থেকে কিন্তু তারা প্রত্যেক দিন হাওড়াতে যাতায়াত করতেন এবং হাওড়ায় যদি যাতায়াত করতেন কেন তাদেরকে এখানে বর্ধমানের রেনেসার মতন জায়গায় বাড়ি ভাড়া নিতে হলো? কলকাতায় তাদের ব্যবসা রয়েছে, সন্তোষ কেন বাড়ি ভাড়া নিতে হলো সেটা খুব সহজ, কারণ মাথা গোজার ঠাই দরকার, লুকিয়ে থাকার ঠাই দরকার, এটাকে বিল বানানো হয়েছিল। আমরা এই বাড়ি ভাড়া যে খুঁজে দিয়েছিল সেই দালাল কি বলছে? কিছুই জানতো না, কোনো খবর নেয়নি, এমনি বাড়ি ভাড়া খুঁজে দেয় নাকি এরা? দালাল কি বলছে শুনুন একবার। কালকে হঠাৎ শুনি পুলিশ ওদেরকে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ নিয়ে গেছে। এবারে এই রেন্টটা ওনার বাবাকে দিয়েছিলাম, মইনুদ্দিন মণ্ডলকে। হ্যাঁ, মইনুদ্দিন মণ্ডলের সঙ্গে আমার রিলেশন নেই, মানে জানতাম না। ওনার মইনুদ্দিন মণ্ডলের ভাই বাপন টিউলিপে থাকে, আমাদের রেনেসা টিউলিপ 4-এ থাকে। উনি আমাকে ওনার বাবার দাদার সম্বন্ধে ভাড়ার ব্যাপারে বলেছিলাম, আমি ভাড়া করে দিই। মালিকের সঙ্গে আমাদের পরিচয় ছিল, আগেও ভাড়া ছিল। কালকে হঠাৎ শুনলাম যে ওনাকে পুলিশে নিয়ে গেছে। এবার আজকে আবার খবরে দেখছি যে এই ব্যাপার। বাপন টিউলিপে থাকে, বাপন একটা রাইসের বিজনেস সঙ্গে যুক্ত আছে। আর এই বাপন আমাকে বলেছিল দাদা কলকাতাতে একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, মিসেস একটা বাচ্চা মেয়ে, আর উনি সকালে বেরিয়ে যেতেন আর অফিস করে বিকেলে ঢুকতেন। যেটা শুনছি যে ওনার ছেলেকে গ্রেপ্তার করেছে, মে মাস থেকে এসছে, মে মাস থেকে এগ্রিমেন্ট হয়েছে, মান্থের এগ্রিমেন্ট ছিল। ভয়ঙ্কর বিষয়, মুখ্যমন্ত্রীকে মারার ছক ছিল। কাশ্মীর থেকে হামিদকে নিয়ন্ত্রণ করা হতো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল এই জৈশ জঙ্গি। কাশ্মীর থেকে নিয়ন্ত্রিত হচ্ছিল গোটা বিষয়টা। 9 জুলাইয়ের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কোথায় গিয়েছে, কোন জায়গায় দেখা করেছে, কার সঙ্গে দেখা করেছে, সমস্ত তথ্য হামিদ জোগাড় করছিল। তার ফোনের সমস্ত তথ্য রয়েছে। পুলিশের নজর এড়াতেই বর্ধমানের এই বাড়িটিতেই, আবাসনটিতে গা ঢাকা দিয়েছিল। ছেলেকে হত্যার চেষ্টা, কি বলছেন বাবা শিশির অধিকারী শুনুন একবার। অনেক দূরের জল গড়িয়েছে, দিল্লি থেকেও বারে বারে অ্যালার্ট করেছে, আমরা জানি এসব ঘটনা। এবং গভর্নমেন্ট খুব সজাগ আছে, গভর্নমেন্ট অফিসাররা খুব দায়িত্ব নিয়ে কাজ করছেন। খুব একটা বেশি কিছু করতে ওরা পারবে না, ওদেরকে পশ্চিমবাংলা থেকে পরিষ্কার হয়ে বিদায় হয়ে যাবে সব। তারা ছিলেন, তারা কি প্রশাসনের লোক? আমি তো মনে করি না তারা ব্যবসা করতে এসেছিলেন, ব্যবসা করেছে, ব্যবসা করেই চলে গেলেন। ব্যবসায়ী পরিবার এবং মানুষ তাদের সরিয়ে দিয়েছে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো, ভয়ঙ্কর ছক এই সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের। তারা তৃণমূলের সময় থেকে এখানে ঘাঁটি গেড়ে বসেছিল, রীতিমতো খোলা ঘুরে বেড়াচ্ছিল হামিদ তৃণমূলের আমলে। বর্ধমান, হাওড়া, নিউ টাউন, যেখানে যেমন ঘুরে বেরিয়েছে। এবং তারপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই টার্গেট শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী পরিবারের বক্তব্য আমরা বারবার শোনাচ্ছি, এবার ভাই দিব্যেন্দু অধিকারীর বক্তব্য শোনাবো। দেখুন, এটা খুব স্বাভাবিক। বাংলায় সনাতনী সরকার প্রতিষ্ঠা হয়েছে, তার পিছনে ভারতীয় জনতা পার্টি সমস্ত কার্যকর্তা এবং মুখ্যমন্ত্রী বটেই, সকলেই আমরা চেয়েছিলাম বাংলায় সনাতনী সরকার আসুক। এই যারা ইসলামিক মানে ইন্টারন্যাশনাল শক্তি, ইন্টারন্যাশনাল লিঙ্ক যাদের আছে, এরা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী যা আপনাদের থেকে জানতে পারলাম হঠাৎ সব করছে, শুনে আমাদের খারাপ লাগছে। স্বাভাবিক,
নিশ্চিতভাবে ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এর তার নিরাপত্তা সুনিশ্চিত করবে। তার এক কেবল নয়, আমাদের সকলের যারা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা কর্মী সকলের, আর সর্বোচ্চ আমাদের দেশের প্রধানমন্ত্রী, যিনি মানে এই মুহূর্তে রাষ্ট্রের শুরু নয়, এবং তিনি হচ্ছেন আমাদের ওয়ার্ল্ড লিডার, তার নেতৃত্বে এই সরকার চলছে। স্বাভাবিক কারণে আমরা চাই নিশ্চিতভাবে উপযুক্ত তদন্ত, সে তদন্ত রাজ্য করবে বা কেন্দ্র করবে, তার দায়িত্ব রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর নিশ্চিত নেবে। জৈশ জঙ্গি তাকে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে, আবাসনের জিম থেকে গ্রেফতার করা হয়েছে এবং এই জৈশ জঙ্গি একেবারে খোলা ঘুরে বেড়াচ্ছিল তৃণমূল আমলে। সে হাওড়া থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, নিউ টাউন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দিব্যি ঘুরে বেড়াচ্ছিল। তারপর শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই টার্গেট শুভেন্দু অধিকারী। 9 জুলাই থেকে শুভেন্দু অধিকারী কোথায় গিয়েছেন, কি করেছেন, সমস্ত ডিটেল ফলো করছিল এই হামিদ মন্ডল। সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য হামিদ, এই হামিদের ফোনে সবটুকু পাওয়া গিয়েছে। সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সদস্য এই হামিদ কে? কে এই হামিদ? হামিদের ব্যাকগ্রাউন্ড কি আপনাদের জানি রাখি। আদি বাড়ি বর্ধমানের মন্তেশ্বরে, হাওড়ার পিলখানায় ভাড়া বাড়িতেও কিছুদিন থেকেছে হামিদ মন্ডল, কাজ করত গেঞ্জি কারখানায়। ভোটের ফল প্রকাশের পর থেকে হঠাৎ বর্ধমানের আবাসনে ঘাঁটি গাড়ে জৈশ জঙ্গি সংগঠনের সঙ্গে তার যোগাযোগ তৈরি হয়। সাজ্জাদ ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যোগ হয়, পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নেয়, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এবং মুখ্যমন্ত্রীর সফরে তথ্য সংগ্রহ করছিল। কলকাতার গুরুত্বপূর্ণ সরকারি অফিসে রেকি করেছে, দর্শনীয় স্থানগুলোও রেকি করেছে। ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। ব্রিগেডিয়ার, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। কি ভয়ঙ্কর বুঝতে পারছেন? তৃণমূল আমলে খোলা ঘুরে বেরিয়েছে, হাওড়া, বর্ধমান, নিউ টাউন, কোথায় না যায়নি, এবং দীর্ঘদিন ধরে সে বর্ধমানের এই আবাসনটাতে গা ঢাকা দিয়ে বসেছিল, টার্গেট ছিল মুখ্যমন্ত্রী। নমস্কার। দেখুন, এই জিনিসটা কিন্তু আমরা বরাবরই বলে এসেছি যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যখন তৃণমূলের নিচে ছিল তখন খুব একটা ভালো ছিল না। কারণ সেই অবস্থাতে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হওয়ার পিছনে এই জঙ্গিদের একটা হাত ছিল। এরা যে এখনো রয়েছে পশ্চিমবঙ্গে এবং নতুন সরকার আসবার পরেও যে এরা রয়েছে, এটা খুবই আশ্চর্যজনক। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর পক্ষ থেকে এদের বিরুদ্ধে অ্যাকশন ইমিডিয়েটলি নিতে হবে। আর ইমিডিয়েটলি নেওয়ার সময় আমাদের এই জিনিসটা দেখতে হবে যে যারা এই পরিস্থিতিতে রয়েছে, যাদের কাছে প্রুফ আছে যে যারা চিফ মিনিস্টারের কি প্রোগ্রাম মিনিট টু মিনিট হিসেব রাখে, সেটা যদি রাখতে পারে এদের সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা উচিত। আর শুধু অ্যারেস্ট করে না, এদের সাথে যারা জড়িত আছে অন্যরা এবং এই গ্রুপগুলো যেগুলোকে আমরা স্লিপার সেল বলে থাকি, এদের আমাদের তৎপরতার সাথে আমাদের গ্রেফতার করতে হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশ্বজিৎ চ্যাটার্জির সঙ্গে। ব্রিগেডিয়ার চ্যাটার্জি যেটা বলছিলেন যে এদেরকে সবাইকে গ্রেফতার করতে হবে। কি করে এই হামিদ মন্ডল তৃণমূল আমলে বর্ধমান থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, নিউ টাউন থেকে শুরু করে সর্বত্র দিব্যি সুন্দর গা ঢাকা দিয়ে বসেছিল, আবাসনে বাড়ি ভাড়া নিয়ে বসেছিল, এদের উপর কারোর নজরদারি ছিল না। তদন্ত করতে করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমলের পুলিশ তারা খুঁজে পেয়েছে। এই পুলিশ কিন্তু আগেও খুঁজে পেতে পারত যদি তাদের হাত পাটা বাঁধা না থাকতো। হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছিল পুলিশকে, তাই এই ধরনের জঙ্গিরা রীতিমতো আমাদের রাজ্যে একেবারে ঘাঁটি গেড়ে বসেছিল। আমরা কর্নেল দীপ্তাংশ চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন একবার শুনে নেব। আমরা এসটিএফ দেখেছি, আজকেও এসটিএফ দেখেছি, একই লোক আছে। কিভাবে এসটিএফ সক্রিয় হয়ে বিভিন্ন জায়গায় যারা পশ্চিমবাংলাকে আঘাত করতে যায়, এবং এখানে
আমাদের মুখ্যমন্ত্রী প্রাণ নাশকতার ছক করছিল, মানে কত ভয়ঙ্কর। সেইখান থেকে এসটিএফ অ্যাক্টিভ, এসটিএফ ক্লোজলি মনিটর করছে, তার সঙ্গে এক্সটার্নাল এজেন্সি তো করছে। আমরা তাও জানি যে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবাংলা 2217 কিলোমিটারের ওই পারে, মানে বাংলাদেশের পারে জামাতের কি অ্যাক্টিভিটি চলছে, কারণ ওখানে প্রত্যেকেই জামাতরা জিতেছে। এটা বাই ডিজাইন। বিএনপি বাংলাদেশে জিতলেও অ্যালং দ্য বর্ডার আমরা জানি কারা কারা জিতেছে, তাদের অ্যাক্টিভিটি কি, তাদের উদ্দেশ্য কি, এবং বিশেষ করে পশ্চিমবাংলাকে টার্গেট করেছে, কারণ তাদের সমস্ত যে অবজেক্টিভ ছিল, এম ছিল, কোথাও না কোথাও গুলিয়ে গেছে। কারণ একটা রাষ্ট্রবাদী সরকার এসছে, সেখানে তাদের অনেক অসুবিধা হচ্ছে, আগেও অসুবিধা হবে। এটাই তো শুরু। তবে আমি বলতে পারি বাংলাদেশ যতই প্ল্যান করুক, অথবা বাংলাদেশ যে সাপোর্ট দিচ্ছে নন স্টেট অ্যাক্টর, স্টেট অ্যাক্টর যে নন স্টেট অ্যাক্টরকে সাপোর্ট দিচ্ছে, বেশি দূর এগোতে পারবে না। মুখ্যমন্ত্রীকে হত্যার ছক ছিল হামিদের, শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ছিল। মুখ্যমন্ত্রীর সফরের সব তথ্য জোগাড় করেছিল হামিদ। 9 জুলাইয়ের পর থেকে সফরের তথ্য জোগাড় করেছিল। পুলিশের নজর এড়াতে বর্ধমানের আবাসনে গা ঢাকা দিয়ে বসেছিল হামিদ। বর্ধমানের আবাসন রেনেসা আবাসন, একেবারে জাতীয় সড়কের ঠিক গা ঘেঁষায় আবাসন, সেখানেই কিন্তু গা ঢাকা দিয়েছিল। আমার সঙ্গে সৈকত রয়েছে, সৈকতের কাছ থেকে বিস্তারিত জানবো। সৈকত, এই হামিদের গতিবিধি সম্পর্কে এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে এসেছে? কোথা থেকে উঠে এসেছে হামিদ, কোথায় থাকতো, কি করতো, কিভাবেই বা জাইশ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়লো? দেখো, গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, বর্ধমান মন্তেশ্বরের কুসুম নামক একটি গ্রাম আছে, সেই কুসুম গ্রামের ছেলে এই হামিম মণ্ডল। এই হামিম মণ্ডল সেই কুসুম নামক গ্রামে, সেখানেই তার পড়াশোনা, সেখান থেকেই বেড়ে উঠেছে। বর্ধমানের একটি আইসিএসই বোর্ডের যে স্কুল আছে, সেই স্কুল থেকেই তার পড়াশোনা। তার বাবা মনিরুদ্দিন মণ্ডল, তার পারিবারিক একটি ব্যবসা আছে, গার্মেন্টসে যে বারকোড চিপকানোর যে কাজ, সেই ধরনের একটি ব্যবসা আছে হাওড়া পিলখানার ফার্স্ট লেন এলাকায়। সেই হাওড়া পিলখানা ফার্স্ট লেন এলাকায় সে বেশ কিছুদিন থাকছিল। পুলিশ সূত্রে বা গোয়েন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে, এই হামিম সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপ সার্চ করতে করতে বিভিন্ন যে ধর্মীয় বলা যায় ধর্মীয় উপাসনামূলক যে বিভিন্ন গ্রুপ থাকে, সেই গ্রুপগুলো সার্চ করতে করতে জাহিদ নামে একজনের সঙ্গে যোগাযোগ হয়। এই জাহিদ অর্থাৎ কাশ্মীরের সাজ্জাদ ভাটি গ্যাংয়ের অন্যতম হ্যান্ডলার এই জাহিদের সঙ্গে তার সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে বিভিন্ন গ্রুপে কথাবার্তা হতে হতে তাদের মধ্যে মেসেঞ্জার এবং অন্যান্য যে মেসেজ করার যে অ্যাপস রয়েছে, সেই মেসেজে কথা বলার যে অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে এবার পার্সোনালি কথাবার্তা শুরু হয় এই জাহিদের সঙ্গে এই হামিমের, এবং সেখান থেকেই কিন্তু এই সাজ্জাদ ভাটি গ্যাংয়ের সঙ্গে যুক্ত হয়। বিগত 3 থেকে 4 মাস সে এই বিভিন্নভাবে রাজ্যের বিভিন্ন তথ্য, রাজ্যের গুরুত্বপূর্ণ যে ইনস্টলেশনগুলো আছে, শহর কলকাতায় যে খুব ইম্পর্টেন্ট যে ইনস্টলেশনগুলো আছে, দর্শনীয় স্থান, পর্যটন স্থান, শহর কলকাতায় রাজ্য সরকারের যে গুরুত্বপূর্ণ অফিসগুলি রয়েছে, সেগুলোর লোকেশন, সেগুলোর সিকিউরিটি কেমন থাকে, সেগুলো শেয়ার করত। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন যে প্রোগ্রাম, বিভিন্ন যে অনুষ্ঠান, কর্মসূচি, সেই সমস্তটা ফলো করছিল, সমস্ত তথ্য তার ফোনে পাওয়া গিয়েছে। সৈকত, সঙ্গে থাকো প্রতিবেশী জাইশ জঙ্গি, এ তো ভাবতেই পারছেন না আবাসনের পাখি প্রতিবেশীরা, তারা আতঙ্কে রয়েছেন। তারা কি বলছেন শুনুন। কালকে একটা ঘটনা হলো, আমরা কিছুই জানি না, আমরা নিজেদের মতন নিজেরা থাকি জাস্ট। তারপরে দেখলাম যে অনেক পুলিশের লোক তো এসেছিল, তো কি হয়েছে না হয়েছে সেটাও জানি না, কিন্তু আমরা যে জায়গায় বিলং করছি সেখানে আমরা এই অসংযত কাজ পছন্দও করি না। এটা ভিতরে ভিতরে হয়ে যাচ্ছে, এর জন্য আমরা এবার থেকে রুখে দাঁড়াবো। আমাদেরও সচেতন হওয়া উচিত। ভোটের রেজাল্ট আউট হওয়ার পরই শুনলাম হাওড়া থেকে ওনারা এসছেন। আসার মানে যেদিন এসছেন তারপরের দিনই ছেলে দুটো অ্যাক্সিডেন্ট করেছিল, এবং সেই মানে সহানুভূতির স্বার্থে আমরা সবাই গিয়েছিলাম ছেলে দুটোকে টোটোতে তুলে দেওয়ার ব্যবস্থা করে দেয়া, এবং তাকে মেডিকেল কলেজে নিয়ে যাবে বলে ইনস্ট্রাকশনও দেয়া, যে মেডিকেল কলেজে নিয়ে যান। রিমসে বলেছিলাম আমরা,
ওরা বিমসে রাজি হয়নি, বললো মেডিকেল কলেজে। সেইটা তখন জানতে গিয়ে জানলাম যে ওনারা বাইকে করে হাওড়ায় যে বিজনেস আছে সেই বিজনেস করতে গেছিলেন। ওরা তো থাকতো, একটা ভদ্রলোক থাকেন, ভদ্রমহিলা আর ওনার 3টে বাচ্চা, তাই বলেছিলেন। আর সেদিন আর একটা ভদ্রমহিলাও ছিলেন, সেগুলো তার সকালে বেরিয়ে গেলেন। বর্তমানে মন্তেশ্বরের বাসিন্দা ধৃত জয়েশ জঙ্গি কিছুদিন হাওড়ার পিলখানায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো, কিন্তু ভোটের ফল প্রকাশের পরে বুঝেছিল বেশ অসুবিধা হবে এবার হাওড়ায় থাকতে, তাই লুকিয়ে চুরিয়ে বর্ধমানের আবাসনে গা ঢাকা দেয়। এবং এই হামিদ, সে কিন্তু সরকারি অফিসে রেকিও চালিয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন দর্শনীয় স্থান সেখানেও রেকি চালিয়েছে, অর্থাৎ বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখেছে। কোথায় কোথায় রেকি চালিয়েছে কি জানতে পারা যাচ্ছে, জানার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি সৈকত রয়েছে আমাদের সঙ্গে। সৈকত, তাহলে আদতে মন্তেশ্বরের বাসিন্দা, হাওড়ায় ছিল, ভোটের ফল বেরোতে বুঝলো গা ঢাকা দেওয়ার দরকার রয়েছে, দিল গা ঢাকা, কিন্তু এর মাঝখানে কোথায় কোথায় রেকি চালিয়েছে এই হামিদ? আচ্ছা, আসছি সৈকত, শুনবো তোমার কথা, তুমি একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে মন্ত্রী অর্জুন সিং রয়েছেন টেলিফোন লাইনে। অর্জুন বাবু, পুরো বিষয়টা নিশ্চিতভাবে আপনি এতক্ষণে শুনেছেন, বুঝেছেন। এই হামিদ কি করে বলুন তো এইভাবে খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল, কোনো একদম মানে নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, ভোটের ফল প্রকাশের পরেই বুঝলো গা ঢাকা দেওয়ার দরকার, গা ঢাকা দিল, এরকম একজন জঙ্গি কিভাবে এতদিন খোলা হাওয়ায় ঘুরে বেড়াচ্ছিল? তো তৃণমূল সরকার যতদিন ছিল এখানে জঙ্গি, টেররিস্ট, অ্যান্টি ন্যাশনাল যে লোকগুলো ছিল তাদেরকে পশ্চিমবাংলায় সেফ প্যাসেজ দিয়ে রেখেছিল। এখন তৃণমূলের সব থেকে বড় শত্রু তো আমাদের সিএম সাহেব। আর আপনি জানেন সিএম সাহেবের যে অ্যাসিস্ট্যান্ট ছিল, মানে ওনার পিএস ছিল, প্রাইভেট সেক্রেটারি যে ছিল, তাকে খুন করা হয়েছিল চন্দ্রনাথ রথকে। তো তখন থেকে যারা ইন্টেলিজেন্স লোকেরা আছে তাদের কিন্তু সবসময় এর উপরে নজরদারি ছিল। এই লোকটাকে অ্যারেস্ট করেছে, তার মানে আমাদের সিস্টেম সক্রিয় আছে, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের যারা লোক আছে তারা এর উপরে নজরদারি রেখেছিল, তাকে অ্যারেস্ট করেছে। এখন তার সঙ্গে তদন্ত করার পরে দেখা যায় কোন কোন লোক আরো ইনভলভ আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীকে সবসময় মারার চক্রান্ত আপনি জানেন এই অভিষেক ব্যানার্জি বা তার সিস্টেম সবসময় করে যায়। তো তার জন্য ওনার ও লোককে মারাও হয়েছিল। তো আমার মনে হচ্ছে আগামী দিন তদন্ত যখন হবে আরো বেরোবে। ধন্যবাদ আমার সঙ্গে কথা বলার জন্য। কথা বলছিলাম পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর সঙ্গে।